হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 7 এর হিস্ট্রির ফার্স্ট সামেটিভ এক্সাম 2025 এর কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 থাকবে এবং এই দুটো চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আজকে আমি আলোচনা করে দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। 1 নম্বর দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এই প্রশ্নের মান কিন্তু 1 মার্কস করে থাকবে। ক নম্বর দেখো, শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাটের সামন্ত, মহাসামন্ত, মন্ত্রী, কর্মচারী। সঠিক উত্তর হবে মহাসামন্ত। খ নম্বর দেখো, চোল রাজ্যের প্রদেশগুলি যে নামে পরিচিত তা হলো উর, নাড়ু, মণ্ডলম, নগরম। সঠিক উত্তর হবে মণ্ডলম। এরপর গ নম্বর দেখো, মেঘনা নদীর পূর্ব এলাকাকে বলা হতো হরিকেল, সমতট, বঙ্গাল, বঙ্গ। সঠিক উত্তর হবে সমতট। ঘ নম্বর দেখো, বখতিয়ার খলজি মারা যান 1200 খ্রিস্টাব্দে, 1207 খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে, 1211 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1207 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন দেখো, রামচরিত কাব্য রচনা করেন সন্ধ্যাকর নন্দী, মেগাস্থেনিস, চাণক্য, ধৈ। সঠিক উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। চ নম্বর দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মপাল, গোপাল, রামপাল, দেবপাল। সঠিক উত্তর হবে গোপাল। 6 নম্বর দেখো, শশাঙ্কের রাজধানী ছিল দিল্লি, তাঞ্জোর, কর্ণসুবর্ণ, লখনৌতি। সঠিক উত্তর হবে কর্ণসুবর্ণ। এরপরে প্রশ্ন দেখো, সুবা কথার অর্থ কী? দেশ, প্রদেশ, মহাদেশ, বসুন্ধরা। সঠিক উত্তর হবে প্রদেশ। তাহলে সঠিক উত্তর নির্বাচন করো। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। এরপর চলে আসো 2 নম্বর প্রশ্নে। নিম্নলিখিত প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নগুলো কিন্তু 1 মার্কসের থাকবে। ক নম্বর দেখো, কিতাব অল হিন্দ গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে কিতাব অল হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন অলবিরুনি। খ নম্বর দেখো, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? উত্তরটা হবে আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হলেন আবুল ফজল। এরপরে প্রশ্ন দেখো, গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে ছিলেন? উত্তর হবে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা হলেন জয়দেব। পরের প্রশ্ন দেখো, খলিফা শব্দের অর্থ কি? উত্তর হবে খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী। এরপরে প্রশ্ন দেখো, সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? উত্তর হবে সকলোত্তর পথনাথ, পথনাথ হবে, এটা ন করে দেবে, পথনাথ হর্ষবর্ধনের উপাধি ছিল। এরপর 3 নম্বর প্রশ্নে চলে আসো, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নগুলো 2 বা 3 মার্কসে থাকবে। ক নম্বর দেখো, বাংলার সেন যুগে পঞ্চরত্ন কাদের বলা হতো? উত্তর হবে লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নরা ছিলেন কবি জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর ও শরণ। খ নম্বর প্রশ্ন দেখো, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? এটি কোথায় অবস্থিত? উত্তর হবে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় চিরুটি রেল স্টেশনের কাছে রাজবাড়ি ডাঙ্গায় প্রাচীন রক্তমৃত্তিকা বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এর কাছে কর্ণসুবর্ণ অবস্থিত। পরে বসে দেখো, খলিফা কাদের বলা হয়? উত্তর হবে আরবি ভাষায় খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী। হযরত মুহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন, এদের বলা হয় খলিফা। পরের প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের নির্বাণ বলতে কি বোঝায়? উত্তর হবে বৌদ্ধ ধর্মের একটি মতবাদ হলো নির্বাণ। নির্বাণ শব্দের অর্থ হলো মোক্ষ বা মুক্তি। নির্বাণ বলতে বোঝায় মানুষের এমন এক অবস্থা যেখানে সুখ দুঃখ, কামনা বাসনা, জরা ব্যাধি, মৃত্যু প্রভৃতি ঊর্ধ্বে জায়গা পেতে এখানে নিজেটা কেটে দেবে অনন্ত সুখ শান্তি লাভ করা যায়। এরপরের প্রশ্ন দেখো, মাৎসন্যায় বলতে কি বোঝো? উত্তর হবে মাৎসন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়েছে। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলার ইতিহাসে এক পরিবর্তনের যুগ। ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক নিজের নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। এই যুগকেই মাৎসন্যায় বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির বিশদে উত্তর দাও। এগুলো হচ্ছে 5 মার্কস করে থাকবে। ক নম্বর দেখো, বিক্রমশীল মহাবিহারের পরিচয় দাও। উত্তর হবে পাল আমলে একটি বিখ্যাত মহাবিহার হলো বিক্রমশীল মহাবিহার। পাল রাজা ধর্মপাল মগধের উত্তরে গঙ্গার তীরে বর্তমান ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল এখানে মহাবিহার হবে প্রতিষ্ঠা করেনি। এই জায়গায় এখনো এর ধ্বংসাবশেষ দেখা যায়। এরপর হেডিং করবে পঠন পাঠন। বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মচর্চার ন্যূনতম প্রধান কেন্দ্র ছিল। এটি ছিল বজ্রযান বৌদ্ধ ধর্মচর্চার বড় কেন্দ্র। এছাড়া এখানে ব্যাকরণ, দর্শন, তর্কশাস্ত্র প্রভৃতি, এখানে ভয় রি হবে, প্রভৃতি বিষয়ে পড়ানো হতো। এর গ্রন্থাগারে বহু মূল্যবান পাণ্ডুলিপি ছিল।
এরপর হেডিং করবে ছাত্র শিক্ষক। বিক্রমশীল মহাবিহারে 3000 জন ছাত্র লেখাপড়া করত। ছাত্ররা প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে এখানে পড়ার সুযোগ পেত। ছাত্রদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা ছিল। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর এই মহাবিহারের মহাচার্য ছিলেন। এখানে 114 জন শিক্ষক নানান বিষয় পড়াতেন। তিব্বতের অনেক বৌদ্ধ ভিক্ষু এখানে পড়তে আসতেন। এরপরে প্রশ্ন দেখো, টিকা লেখো তরাইনের যুদ্ধ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দুটো প্রশ্নে কিন্তু ইম্পর্টেন্ট। উত্তর হবে ভারতে মুসলমান শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ ঘুরি। তিনি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতের তুর্কি শাসনের ভিত্তি রচনা করেন। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিশ্বস্ত অনুচর কুতুবউদ্দিন আইবক ভারতের স্বাধীন সুলতানি শাসনের সূচনা করেন। এরপর হেডিং করবে তরাইনের প্রথম যুদ্ধ। 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পূর্ব পাঞ্জাব অধিকারের চেষ্টা করলে দিল্লি ও আজমির অঞ্চলে চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তরাইনের প্রান্তরে যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে তুর্কি সেনা এখানে সোনা হেগা চাকাটা কেটে দেবে, ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং আহত মোহাম্মদ ঘুরি কোনো ক্রমে পালিয়ে যান। এরপর হেডিং করবে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। মোহাম্মদ ঘুরি আবার 1192 খ্রিস্টাব্দে 1,20,000 সৈন্য ও 3 জন বিশ্বস্ত সেনাপতি নিয়ে তরাইনের প্রান্তরে উপস্থিত হন। এই যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও নিহত হন। এরপর হেডিং করবে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব। ভারতের ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব অপরিসীম। প্রথমত, এই যুদ্ধে জয়লাভের ফলে দিল্লি তুর্কি আক্রমণকারীদের দখলে চলে যায় এবং ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠার পথ সুগম হয়। দ্বিতীয়ত, এই যুদ্ধে তুর্কিদের জয়লাভের ফলে ভারতের সামরিক দুর্বলতা প্রকাশিত হয়। তৃতীয়ত, এই যুদ্ধে জয়ের ফলে ভারতের হিন্দু সংস্কৃতির সঙ্গে মুসলমান সংস্কৃতির মিলনে এক নতুন ভারতের সংস্কৃতির জন্ম হয়। এরপর গ নম্বর দেখো, টিকা লেখো দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ। তাহলে অতীশ দীপঙ্করের সম্বন্ধে টিকা আসলে তোমরা পেজ নাম্বার 39 এই উত্তরটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। এরপর ঘ নম্বর দেখো, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পাঠ্যপুস্তকের 15 নম্বর পেজে এই উত্তরটা পেয়ে যাবে। আজকে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দিলাম, এক্সামে খুব ভালোভাবে প্রশ্নগুলো দেখবে। আশা করছি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।